এই হলো গলদপুর। মেরে কেটে ১৫০ মধ্যবিত্ত পরিবারের বাস এই ছোট্ট জনপদ গলদপুরে। এই গলদপুরেই থাকে আমাদের এই কাহিনীর নায়ক শ্রীমান গুলটে চরণ গুহ, ওরফে গুলটে মামা। গুলগাপ্পা আড্ডা মেরে জীবনটা কাটিয়ে দিতে পারাটাই গুলটে মামার একমাত্র লক্ষ্য। ঘটন পাঁচু, ইচ্ছে করলেই আড্ডা দেওয়া যায় না রে, আড্ডা মারতে জানতে হয়। ভেন্ডিটা এখনো এলো না? তোদের আমি পই পই করে কতবার বলেছি, একটা ডিসিপ্লিন না থাকলে ভালো আড্ডাবাজ হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবি না। মানে ওটা ডিসিপ্লিন না, ওটা ডিসিপ্লিন হবে গুলটে মামা। ঘটন, এত বড় সাহস! তুই তোদের আড্ডা গুরুর ভুল ধরিস। ক্লাস 9-এ দুবার ফেল মেরে তো আর স্কুল মুখ হসনি। গুলটে মামা, ওই যে ভেন্ডি আসছে। সরি সরি গুলটে মামা, একটু দেরি হয়ে গেল আর কি। পাক্কা 6.5 মিনিট লেট করেছিস থেকে আসতে, বলছিস কিনা একটু দেরি হয়ে গেল। তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলবে গুলটে মামা? এই গলদপুরের উত্তর দিকটা কোন দিকটায় পড়বে রে? উত্তর দিক? মানে সূর্য তো নদীর ওপারেই ওঠে, আর উল্টো দিকেই আমাদের স্কুলটা ছিল। স্কুল তো এখনো আছে, তোরা শুধু নেই। মানে স্কুল পশ্চিমে। বুঝাচ্ছি, স্কুলের খেলার মাঠটা হলো উত্তর দিকে। সাবাস পাঁচু, ফাঁকা জমিও পেয়ে গেলাম তাহলে। অপূর্ব, তুমি কি বলতে চাইছো একটু খোলসা করে বলবে গুলটে মামা? করবো মানে? দেখ না কি করি। অত বড় মাঠটা শুধু শুধু স্কুলের বকাটে ছাত্রগুলোর জন্য ফেলে রেখেছে, ওটা এবার একটা বিশাল বড় কাজে লাগাতে হবে। তৈরি হ তোরা, কোমর বেঁধে তৈরি হ, তোদের লিডার গুলটে মামা ডাক ছেড়েছে। তুমি যতই ডাক ছাড়ো, তোমার ডাক হেড স্যার শুনলে তো। গুলটে মামা, স্কুলের মাঠে কিছু করতে হলে কিন্তু হেড স্যারের পারমিশন লাগবে গুলটে মামা। হেড স্যার মানে তো নটু বাবু, নটেশ্বর সরখেল। আমি যেবার আমার স্কুলের জীবন থেকে পদত্যাগ করে আড্ডা জীবনে প্রবেশ করলাম, সেই বছরই নটুবাবু গলদপুর হাই স্কুলে পদার্পণ করিয়াছিলেন। ওরে গলদপুরের বলদ ছেলের দল, তোরা কোনো চিন্তা করিস না, নটুবাবু আমাকে যথেষ্ট করে, আমাকে চেষ্টা করিলেও উনি ভুলিতে পারিবেন না। চল সকলে ওনার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করি। উনি যখন শুনিবেন ওনার স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত বড় একটি কার্য করিতে চলিতেছে, দেখবি গর্বে ওনার বুকের ছাতি হাতির মতো ফুলিয়া উঠিবে। আরে বাবা, তুমি করবেটা কি সেটা তো আগে বলো। সময় হলেই সব জানতে পারবি। হজম করতে পারবি কিনা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আজ রোববার, এখন হেড স্যারকে নরদার চায়ের দোকানে পাবো, এই ব্যাপারে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, তোরা চল রে চল রে চল, দঙ্গল বেঁধে মঙ্গল করতে যাই ওই নরার চায়ের দোকানে। আরে বাপ রে বাপ, নোরা এটা কি? কেন স্যার, চা? তা চা কি চা পাতা দিয়েই করেছিস নাকি ঘাস পাতা দিয়ে? হেগে স্যার, দুবার ফুটিয়েছি তো। ছাগলের মূত্র হয়ে গেছে একেবারে। কি
কাণ্ড কি কাণ্ড! ইস স্যার, ছাগলে আমাদের স্কুলের মাঠের ঘাসগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। স্কুল মাঠটা যে এভাবে ছাগলের আন্ডারে চলে যাবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। এই যে আরো বড় ছাগল এসেছে। মানে হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন, বড় বড় ছাগল। একবার ভালো করে দেখুন স্যার, গরুর মতো সাইজের এক একটা ছাগল। সারাদিন কাজকর্ম করে না, শুধু ঘাস খায়। ছাগলগুলোর কি সাহস! আপনি থাকতে আপনার স্কুলের মাঠে ছাগল! কি সাহস আপনাকে না জানিয়ে ঘাস খায়! তাই বুঝি? এটা বাসা, তা ছাগলের সাথে তোমার পার্থক্যটা কি? তা মতলব খানা কি? ঝেড়ে কাশো তো দেখি, সঙ্গে তো দেখি ছোট ছাগলগুলোও আছে। আপনার পায়ের ধুলো দিন স্যার, আশীর্বাদ করুন আপনার স্কুলের এই প্রাক্তন ছাত্র যেন সফল হতে পারে। এরেছে, তুমি সফল হলেই তো কেলেঙ্কারি। তা কি এমন মহাকার্য করতে চলেছ শুনি? স্যার, আমাদের এই গলদপুরে আমি আরো একটা হিমালয় পর্বত স্থাপন করব। কি হিমালয়? এই গলদপুরে হিমালয় স্থাপন? উজবুক, মস্করা করার আর জায়গা পাও না। মস্করা নয় স্যার, হিমালয়ের মতো ঠান্ডা মস্তিষ্কে আমি কথাটা বলছি। ভারতবর্ষের উত্তরে থাকবে মূল হিমালয়, আর গলদপুরের উত্তরে আমাদের এই স্কুলের মাঠে এবার থেকে থাকবে মিনি হিমালয়। বাজারের বরফকালে প্রচুর বরফ নষ্ট হয় স্যার। আমি বরফ কল থেকে বরফের চাই নিয়ে এসে বরফের উপরে বরফ, তার উপরে বরফ, একটার উপর একটা বরফের চাই সেট করে হিমালয় পর্বত তৈরি করে ফেলবো স্যার। নরা, নরা, এক গ্লাস ঠান্ডা জল দে ভাই। হিমালয় দিচ্ছি, এই ভাই জল দিচ্ছি। দেখেছিস খতন, বলেছিলাম না হেড স্যার আমার প্ল্যানটা ঠিক বুঝবেন। হিমালয়ের কথা শুনেই কেমন ঠান্ডা জল চাইছেন। স্যার, একদম চিন্তা করবেন না, আপনি শুধু স্কুলের মাঠটা ব্যবহারের পারমিশনটা দিয়ে দিন, তারপরেই আমরা কাজে লেগে পড়ব। গলদপুরে এবার যদি একটা হিমালয় পর্বত তৈরি করে ফেলতে পারি, তখন দেখবেন গলদপুরের জল হাওয়া কেমন ঠান্ডা হয়ে যায়। চারিপাশে ফুরফুরে ঠান্ডা হাওয়া বইবে, কুচি কুচি তুষার পড়বে, আপনি মাংকি টুপি পরে শাল জড়িয়ে স্কুলে আপনার ঘরে বসেই হিমালয়ের কোলে সানরাইজ দেখতে পাবে। সানরাইজ দেখতে পাবে। এ কি? আরে দাদু পড়ে গেছে! ও নরাদা, জল দাও, জল দাও! এরপরে আমাদের গলদপুরে জল কত সস্তা হয়ে যাবে, কলের আর প্রয়োজনই হবে না। কিভাবে গুলটে মামা? আমার প্রতিষ্ঠিত গলদপুরি মিনি হিমালয়ের বরফ গলে জল হয়ে নদী সৃষ্টি হবে, আর সেই নদী গলদপুরের অলি গলি ঘুরে মানে নরার দোকানের পাশ দিয়ে, পাচুদের রান্নাঘরের পেছন দিয়ে, সারের বাড়ির উঠোনের উপর দিয়ে কুলকুল কুলকুল করে বয়ে যাবে। তখন হয়তো স্যার আপনি নৌকোতে চেপে চা খেতে খেতে স্কুলে যাবেন। কি মনোরম দৃশ্য! হরি বল, আর আমার এই চায়ের দোকানটার কি হবে? ওরে নোড়া রে, শীত পড়লে লোকজন এমনিতেই বেশি চা খাবে। তাছাড়া কত লোক যারা পয়সা খরচ করে আসল হিমালয় দেখতে যেতে পারে না, তারা এই গল
গলতপুরের মিনি হিমালয় দেখে দুধের স্বাদ ঘোলে মেটাবে বলতো? সেই সব পর্যটকরা তো তোর চায়ের দোকানেই আসবে চা খেতে। জয় বাবা হিমালয় কি জয়। গুলটে মামা, স্যার কোনো কথা বলছেন না কেন? ও স্যার, স্যার, ও স্যার। স্যার, ও স্যার, স্যার। দেখেছিস ঘতন, গলতপুরে হিমালয় হবে শুনেই স্যার কেমন হিমালয়ান ঋষিদের মতন ধ্যানে বসে গেছে। এ কি, এই স্যারের ধ্যান না ভাঙলি আমি দোকান বন্ধ করবো কেমন করে? স্যার, ও স্যার। বুঝবো তোর মাথায় এবার হিমালয় ভাঙবো আমি। যা যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা বলে দিলাম। হত সারা গুলতানি মারার আর জায়গা পাও না, বলে কিনা গলদপুরে হিমালয় তৈরি করব। এই খেয়েছে, হিমালয় তৈরি হবে না স্যার। না, তাহলে এখন কি হবে? হেড স্যার তো মাঠটা তোমাকে ছাড়বে না বলেই মনে হলো। যাই বলো না কেন, তুমি যে এরকম একটা বোম্বাস্টিক আইডিয়া ছাড়বে আমি তো সেটাই বুঝতে পারিনি গুলটে মামা। পাক্কা আড্ডাবাজের মগজ থেকে এমন সব আইডিয়াই বের হয় রে বলদের দল। তাতে আর লাভ কি হলো বলো? হিমালয় পর্বত তো আর তৈরি করা যাবে না। হেড স্যার তো শুনেই ভিড়মি খেয়েছেন। তাছাড়া এত বড় হিমালয় পর্বত তৈরি করতে তো প্রচুর বরফ লাগবে। এত বরফ আমরা পাবো কোথায়? আর পেলেও এত বরফ কিনতে প্রচুর টাকা লাগবে। এত টাকাই বা পাবে কোথায় গুলটে মামা? ওরে আমার গলদপুরের বলদ ছেলের দল, আগে এই মাঠটাকে পাই, তাহলে দেখবি বাকিটা জোগাড় হয়ে যাবে। রামচন্দ্রের বানর সেনারা যদি পাথর দিয়ে অত বিশাল একটি সমুদ্রে এপার ওপার সেতু তৈরি করতে পারে, তবে আমরাই বা বরফের উপর বরফ, তার উপরে বরফ, তার উপরে আরো বরফ ফেলে ফেলে মিনি সাইজের একটা হিমালয় পর্বত তৈরি করতে পারবো না? তার মানে তুমি কি বলতে চাও গুলটে মামা? আমরা বানর? না, হাঙর। একদম ইডিয়েস্টিকের মতো কথা বলবি না বলে দিলুম ভেন্ডি। এই মাঠেই আমি স্থাপন করিব গলদপুরের মিনি হিমালয়, এই আমি প্রতিজ্ঞা করিলাম। আর স্যার? বড় বড় কাজে এমন ছোট ছোট বাধা অনেক আসবে রে পাঁচু। যাগে, তোরা এখন বাড়িতে যা। আজ রাতটা আমাকে ভালো করে ভাবতে দে। স্যারকে রাজি করানোর জন্য একটা জব্বর প্ল্যান বার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এখন তুমি বাড়িতে যাও, নয়তো পিসিমা আবার তোমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। আমরাও ঘরের ছেলে ঘরে ফিরে যাই। পিসিমা আজ লাউ চিংড়ি করবে বলেছিল। ভালো কথা মনে করেছিস পাঁচু, তোরা বাড়ি ফিরে যা। আগামীকাল সকাল ঠিক 9টায় গজাদার বাগানে গুপ্ত মিটিং কল করিলাম। সকলে ঠিক সময় মতো হাজির থাকবি, মনে থাকে যেন। এইভাবে আর কতদিন চলবে বলতে পারিস গুলটে? তোর পিসে মশাইয়ের জমানো টাকা তো সব শেষ হয়ে আসছে। এবার তো কিছু একটা কাজকর্ম কর। আর বেশি দিন এভাবে চলবে না পিসিমা। একবার শুধু হিমালয়টা তৈরি করতে দাও, তারপর দেখবে তোমার দুঃখের দিন শেষ। সারা পৃথিবী থেকে কতগুলো যে সোনার মেডেল পুরস্কার পাবো তা তুমি গুনেও শেষ করতে পারবে না পিসি। কি, তুই হিমালয় পর্বত তৈরি করবি গুলটে? তোর বাপ মা যে কি জিনিস আমাকে দিয়ে গেছে তা যদি একবার ওরা দেখে যেত। তোর ঘাড়ে ভূত সত্যি সত্যি চেপেছে গুলটে। ওঝা ডেকে তোকে ঝাড়াতে হবে দেখছি এবার। কি 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 বললে? ভূত? ইয়েস পিসিমা, ভূত। ভূত এবার সত্যি সত্যি চাপবে।
হায় ভগবান, কি যে করি আমি এ ছেলেকে নিয়ে। কাল সকাল হলেই ঘটনাদের প্ল্যানটা বলতে হবে। পিসিমা যে এমন একটা প্ল্যান বার করে দেবে এ আমি ভাবতেই পারিনি। ওই স্কুলের মাঠেই আবার হিমালয় তৈরি হবে, হবে হবে হবেই। আর আমার তৈরি হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় সর্বপ্রথম আমি উঠব, আমি 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 উঠব। এই তো আর একটু গুলটে মামা, আর একটু। আমি আর পারছি না রে উঠতে। ওরে বাবা, পারবে পারবে গুলটে মামা পারবে। তোমার তৈরি হিমালয়ের চূড়ায় তোমাকেই প্রথম উঠতে হবে। এই স্লিপ কাটছে, এই গেলুম রে। ও বাবা, উড়ি বাবা রে, গোবরটা বুঝি গেল রে। ওরে বাবা, আমি কি স্বপ্ন দেখলুম রে। ওরে বাবা, ও কি প্ল্যান বের করেছো গুরু? পায়ের ধুলো দাও তোমার গুলটে মামা, পকেটে নিয়ে ঘুরবো। এখনই এত উত্তেজনা ভালো নয় পাচু, বাকি কাজটা তো আমি করব রে। মনে থাকে যেন রাত ঠিক 10টায়। আমার মা যা যা যা, ওই যে ওই যে ওই যে। আরে বাপরে 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 বাপ, এই এত কুকুর ডাকে কেন এত রাতে? এ কি, এইটা কি? এই মরেছে, কেস তো পুরো ঘুরে আমার দিকেই আসছে। ওরে বাবা, আমি ভূত হলুম। ভূত? তা ভূত দেখে কুকুর বুঝি ঘেউ ঘেউ করে? চুরি করবার আর জায়গা পাও নাই। দাঁড়াও দেখাচ্ছি। কই গেল কই গেল কই গেল? এই তো, চা, হরিটা ভেঙে গেল। এ কি উজবুক গুলটে, তুই এত বড় সাহস তোর? হ্যাঁ, আমি চোর না, আমি আমি ওই হিমালয়। হ্যাঁ মনে পড়েছে, আমি হিমালয় ওঠার প্র্যাকটিস করছিলাম স্যার। মই নিয়ে চলে গেছে স্যার। মই মই তোর মাথায় এবার আমি দই ঢালবো, দাঁড়া। গেলুম রে, পুরিয়া বাপ রে বাপ। ওরে বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা, বাঁচাও 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 বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা, ও মাগো, ও মাগো, তোরা যে এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি বুঝতে পারিনি রে। আমায় আগায় তুলে মই সরিয়ে নিলি। কি করবো গুলটে মামা, ওই কুকুরটা এসেই তো সব গন্ডগোল করে দিল। আমি আর হিমালয়ে পর্বত স্থাপন করবো না রে ভাইগণ। কেন গুলটে মামা, কেন আমাদের উপর রাগ করে? না রে ভাই, তো ওই কুকুরগুলোর জন্য। মানে
সামান্য কুকুরের ভয়ে তুমি তোমার এত বড় একটা পরিকল্পনা বাতিল করে দেবে গুলটে মামা? ভয় না রে, ভয় নয়, ভালোবাসায়। মানে হ্যাঁ রে ভাইটুগন, ওই কুকুরটার রাগের কারণ আমি বুঝতে পেরেছি। কি কারণ গুলটে মামা? আমি যদি এই গলদপুরে হিমালয় পর্বত তৈরি করি, তবে যে গলদপুরে সবসময় কনকনে ঠান্ডা থাকবে। মানুষরা মানে তোরা সবাই তখন শাল, কম্বল, সোয়েটার, মাংকি টুপি পরে থাকবি। কিন্তু ওই কুকুরগুলো, ওই নিরীহ কুকুরগুলোর কি হবে তখন? সে কথা কখনো চিন্তা করেছিস? না তো। দরকার হলে কুকুরগুলোকেও সোয়েটার পরিয়ে দেব আমরা। ওইখানেই তো ওদের আপত্তি রে। বাবা গো, উফ, খুব ব্যথা। কাল রাতে ওরা তো আমাকে সকলে মিলে ঘিরে ধরে যখন ওদের এই দুঃখের কথাই বলছিল, তখন আমি ওদের বলেছিলুম যে বিনামূল্যে আমি ওদের সোয়েটার উপহার দেব। কিন্তু ওরা তো কেউ রাজি হলো না। কেন? পাছে সোয়েটার গায়ে চাপালে ওরা যদি ভেড়া হয়ে যায় সেই ভয়ে। জয় আমাদের আড্ডা গুরুর জয়। গুরুদেব, পায়ের ধুলো দাও গুরুদেব। তাই তো ওই অবলা কুকুরগুলোর জন্যই আমি আমার এই হিমালয় স্থাপনের মহান পরিকল্পনা বাতিল ঘোষণা করিলাম। কিন্তু কুকুরগুলো জানলো কেমন করে যে তুমি গলদপুরে হিমালয় পর্বত বানাতে চাইছো? ওরে গলদপুরের বলদ ছেলের দল, কুকুরের প্রাণ নয়, ঘ্রাণ শক্তি যে মারাত্মক তা তোরা জানিস না? হ্যাঁ জানি তো, তাতে কি? আমার গা দিয়ে যে হিমালয় পর্বতের সোদা সোদা ঠান্ডা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল, সেটা ওরা আগেই টের পেয়ে গেছে। আড্ডা গুরু গুলটে মামার জয়। ওরে বাবা, ও মাই গো, দেখবি আমি এমন কিছু একটা করব, তামাম এই গলদপুরের লোকজন আমাকে হেডে তুলে নাচবে রে। আমি হয়ে যাব ইয়ে মানে যাকে বলে মহাপুরুষ গুলটে মামা। গুলটে মামা, তুমি কি করবে বলে ভেবেছো বলো তো গুলটে মামা? সমাজ সেবা। সমাজ সেবাই ইজ এ বিগ জিনিস। সবাই পারে না রে। একবার যদি সমাজ সেবা করে নাম করতে পারি, তখন দেখবি ওই নরা আমার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বে, যেন আমি ওর দোকানে একটু সিটিং দিই আর ওর চা সেবা করতে পারি, বুঝলি? থাক থাক থাক, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই এত লোককে খাওয়ানোর জন্য তো অনেক টাকা লাগবে। টাকা কোথায় পাবে? আরে দূর ঘটনা, খাওয়াতে আবার টাকা লাগে নাকি রে? মানুষ কি আর টাকা খায়? মানুষ তো খায় চালে ডালে রানিং খিচুড়ি। বেশ তো, কিন্তু এই রানিং খিচুড়ির চাল ডালটাই বা কে দেবে? কেন? আমাদের অল প্রিয় শ্রীযুক্ত ঝোলা গোবিন্দ গুছাই। গোবিন্দ গুচাই তো আমাদের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে তাড়িয়ে দেবে। মুখ শান্তিঙ্কর। সোজা আঙুলে চাল ডাল না বেরোলে ফিঙ্গারটাকে একটু বাঁকাতে হবে। শোন, আজ রাত ঠিক 10টার সময় গোবিন্দ গুছাইতের গুড়ের গুদামের পেছনে চলে আসবি। গুলটে মামা, তুমি কি কিছু নতুন খবর পেয়েছো নাকি? আমাদের তো বলনি। তোরা জানিস না যে প্রতিদিন রাতে গোবিন্দ গুছাইত গুদামের পেছনে গুড় জাল দেয়? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওরে, ওই জাল তো জাল না, ও হলো জালি জাল। মানে ভেজাল ভেজাল। এটা তো আমরা সবাই জানি, কিন্তু কোনো প্রমাণ তো নেই। হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ এবার আমি দেবো। আজ আমি বেটাকে একেবারে হাতে নাতে ধরবো। বলতে
ও হারু, হারু রে, মানে কথা আরো 2 হাতা ভেজাল দিলে হতো না? এর বেশি ভেজালে মেশালে এর দুর্গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব বাবু, এবার একটু দয়া করুন। ভক্ত গোবিন্দ, কে? মানে কথা কে এখানে? এই আমাদের গুলটে মামার গলা না? ওইদিকে দেখ, গুলটে মামাই তো। বৎস গোবিন্দ, মানে কথা আপনি কে বাবা? গুড়ের ব্যবসায়ী গোবিন্দ। গুড় নিয়ে তোর কাজ, আর তুই গুড়ের দেবতাকে চিনিস না? গুড়ের দেবতা? মানে কথা কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, গুড়ের দেবতা গুড়পতি। মানে কথা আমায় ক্ষমা করবেন প্রভু, আমি আপনাকে চিনতে পারিনি। মানে গুড়ের যে একজন দেবতা আছে তাই তো জানতাম না। ঠিক আছে, ঠিক আছে, জানবি কি করে? যে গুড়ের মধ্যে ভেজাল মেশায় সে কি দেবতার ধারে ধারে রে? তবে ভেজাল গুড়ের কলসির সাথে সাথে তোর পাপের কলসিও পূর্ণ হয়েছে। আমার গুড়ে ভেজাল মিশিয়ে তুই আমায় যে অপমান করেছিস, এবার তার শাস্তি তোকে পেতেই হবে। না, মানে কথা প্রভু, না, আমার উপরে রুষ্ট হবেন না। রুষ্ট হব না? তোর এই ভেজাল গুড়ের গন্ধে আমি স্বর্গ থেকে ছিটকে চলে এসেছি, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। না, প্রভু না, তাহলে যে আমি ভেসে যাব। মানে কথা এমন অভিশাপ দেবেন না, তার বদলে আমি যে কোনো প্রায়শ্চিত্ত করতে রাজি। মানে কথা আপনি আজ্ঞা করুন প্রভু। বেশ, তাহলে তোকে 500 জন গরিব মানুষকে পেট ভরে খাওয়াতে হবে। মানে কথা 500 জন? কেন, কম মনে হচ্ছে? তাহলে না হয় 1000 জনকে খাওয়াবি? না 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 প্রভু, ও প্রভু, মানে কথা ঠিকই আছে, আমি 500 জনকেই খাওয়াবো। পথে এসো। আর একটা কথা, এই কাজটা কিন্তু তোকে লুকিয়ে করতে হবে বাবা। মানে তুই যে দরিদ্র সেবার ভার নিয়েছিস সেটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, কি বলছেন প্রভু? মানে কথা আমি খাওয়াবো? আরে লোকে মানে পয়সা খরচা করি আমি খাওয়াবো, মানে কথা লোকে আমারই নাম জানবে না। খ্যাতির লোভ, এই দুর্দিনেও তোর খ্যাতির লোভ যাচ্ছে না। মনে লোভ নিয়ে তুই প্রায়শ্চিত্তের করবি, তার থেকে তুই অভিশাপ নে। না না প্রভু, অভিশাপ না, মানে কথা অভিশাপ না। আমি নারায়ণ, এই দরিদ্র নারায়ণ সেবা করব, আর আমার নাম কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না প্রভু, একদম জানতে পারবে না। আর যদি জানতে পারে তাহলে কিন্তু না 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 প্রভু, কেউ জানতে পারবে না, মানে কথা কেউ। এতগুলো পয়সা খরচা করলাম প্রভু। অভিশাপের কথাটা না, না, তাহলে না, 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 প্রভু, ও প্রভু, একদম কেউ জানতে পারবে না। ঠিক আছে। তাহলে এবার চোখ বন্ধ কর, আমার স্বর্গে গমনের সময় হয়ে গেছে বাছা। হ্যাঁ, মানে কথা যথায় আজ্ঞা প্রভু। চক্ষু নরকেই পালাই। প্রভু, ও প্রভু, মানে কথা একে এই প্রভুর জুতো।
প্রভুর জুতো মানে কথা, মানে প্রভুর চরণ ধুলো, তোমার এই আশীর্বাদ প্রভু আমি সব সময় আমার কাছে রাখবো মানে কথা। জয় প্রভু গুরুপতির জয়, জয় প্রভু গুরুপতির জয়। কাল রাতে কত কষ্ট করে গন্ধ সহ্য করে ভেজাল মিশালাম, আর আপনি সব গুড় ফেলে দিলেন। ভুলে যা হারু, ভুলে যা। মানে কথা ভেজালের কথা একেবারে ভুলে যা। গুরুপতি দেবের আশীর্বাদী পাদুকা আমার সাথে আছে হারু। গুরুপতি দেবের আশীর্বাদে আমার ঝোলা গুড়ের ব্যবসার ঝুলে থাকবে না মানে কথা, তুই দেখে নিস। বলি পারলে একটু ডাক্তার দেখে নিন বাবু, শরীরে নুন মিষ্টি কম বেশি হলে মানুষ এমন ধারা হয়ে যায়। তুই গেলি এখান থেকে। বাবা গুরুপতির নামে গুড় দান করুন, জয় হোক জয় হোক। কি কাণ্ড, মানে কথা তুই গুরুপতির নাম জানলি কি করে? এ কি, স্বয়ং গুড়ের দেবতা গুরুপতির দেবের নাম কে না জানে। উনি তো আমাকে কাল রাতে স্বপ্নে নির্দেশ দিলেন গরিব দুঃখীদের খাওয়ানোর জন্যে, ওই যাকে বলে দরিদ্র নারায়ণ সেবা। কিন্তু আমি নিজেই তো গরিব, সাধ থাকলেও কি বেশি এগোতে পারি? তাই ভাবলাম গরিবদের যদি দুটো রুটি আর একটুখানি গুড় অন্তত খাওয়াতে পারি। রুটি তো পাঁচুর মা করে দেবে বলেছে, আপনি যদি গুড়টা অন্তত দিয়ে দেন। ও গুড়ের বেলা আমি, হ্যাঁ তাই বুঝি। তা গুড় কেন, গুড় কেন, অন্য কিছু নেই? না না, আমার বহুদিনের শখ, আমি 500 জন গরিব মানুষকে বসিয়ে পেটে ভরে খাওয়াবো। হ্যাঁ 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 মানে কথা, কিন্তু বয়স হয়েছে তো, বোঝই তো, শরীরে আর এত খাটাখাটনি করার জোর নেই, মনে ইচ্ছেও না, মনে ইচ্ছে আছে। তাই আমি বলি কি, তোমার এই দরিদ্র নারায়ণ সেবার ভার তুমি আমায় দিতে পারো মানে কথা। বুঝলাম, কিন্তু আপনি মিছি মিছি কেন এতগুলো টাকা খরচ করবেন? ইচ্ছে করে কি খরচা করছি রে ভাই? না মানে সেসব তুমি ভেবো না গুলটে, লাগবে তো কত, এই 2 বস্তা এই চাল আর 2 বস্তা ডাল, ও আমি মানে কথা টাকা দিয়ে দেবো ক্ষণে। মানে বলছিলাম কি গোবিন্দ বাবু, খিচুড়ি তো হবে না? হবে না মানে? না মানে কি হয়েছে কি, আসলে আমি নেমন্তন্ন করে না, মানে ঠিক নিরামিষ খাওয়াতে পারবো না। গুরুপতি দেবের ডাইরেক্ট নির্দেশ তো, মেনুতে অন্তত পাঠার মাংস, মানে কথা পাঠার মাংস আর বাসমতি চালের ভাত তো থাকছেই। বাস বাস না 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 না, বাঁশ দেবো না, বাঁশ দেবো না, বাসমতি চাল। ডাল তো হবে, আবার ডালও আছে? হ্যাঁ, মুগ ডাল, মাছের কালিয়া, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আপনার দোকানের গুড়ের পায়েস। ছোট্ট মেনু, কিন্তু আপনি টাকা দিতে না পারলে কোনো ব্যাপার না, বুঝলেন, কোনো ব্যাপার না, আমি নিজেই ম্যানেজ করে নেব। বাবা গুরুপতির কৃপায় দেখবেন সব হয়ে যাবে। আরে না 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 না, বললাম তো আমি তো দেব। ওরে বাবা রে, বুকের বাদিকটা কি ব্যথা, মানে যা লাগবে যা দিতে হয় আমি তাই দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পাঁজর খুলে টাকাটা, না মানে ক্যাশ বাক্স খুলে টাকাটা দি মানে কথা। বাবা গুরুপতি, তোমার কৃপায় যা পেয়েছিলাম মানে কথা, তোমার কৃপাতেই সব যাবে দেখছি। জয় গুরুপতি
গণপতি দেবের জয়। তাহলে আমি এখন কাটি, অনেক কাজ ওয়েটিং। আপনিও কাল দুপুরে শিমুলতলার মাঠে চলে আসবেন, দেখবেন আপনার ছবি আর নাম দিয়ে আমরা কত বড় বড় ব্যানার লাগাই, সারা গলদপুরে আপনার নামে জয় জয়কার পড়ে যাবে। এই না 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 না, খবরদার না, মানে কথা আমার নাম যেন কেউ না জানতে পারে। ওরে বাবারে বাবা, তাহলে কিন্তু খুব বিপদে পড়বো, মানে কথা। ও, আপনি বলছেন? তাহলে ঠিক আছে, বড়দের কথা হেডে ধার্য। চল রে পাঁচু, চল বেরিয়ে পড়ি। জয় জয় গুরুপতি দেবের জয়। সত্যি গুলটে মামা, তুমি না জিনিয়াস। কেমন খিচুড়ির রেটে মাংস ভাত ম্যানেজ করে ফেললে। এই এই তুই এতদিনে আমার কদরটা বুঝলি? দেখবি একদিন আসবে সারা গলদপুর আমার কদর করবে, আর তারপরে সারা বিশ্বের দিকে দিকে আমার নাম ফিকে মানে উজ্জ্বল হয়ে উঠবে, আর সেই উজ্জ্বল নামের আলোয় আলোকিত হয়ে গুলটে মামা, আরে ও গুলটে মামা, আগে আমাদের কথাটা তো শোনো। উফ, দিলি তো ছন্দটা কাটিং করে। বল কি বলবি, বল। বলছি একটা কেলো হয়েছে, বলছি টাকা তো উঠে গেছে, কিন্তু তুমি খাওয়াবে কাকে? আমাদের গ্রামে তো গরিবই পাচ্ছি না। হোয়াট সেইং? গলদপুরে গরিব নেই? গরিব না থাকলে চলবে কেমন করে? মোটে 500টা গরিব জোগাড় করতে পারছিস না? সত্যি পাচ্ছি না গো গুলটে মামা, অনেক খুঁজেছি অনেক। যাও দু একজনকে পেলাম, তুমি খাওয়াবে শুনেই তারা পালিয়ে গেল। উফ, আবার অপমান! শুধু কি তাই, রাস্তায় আসার সময় হেড স্যারের সাথেও দেখা হয়েছিল। আমাদের দরিদ্র নারায়ণ সেবার কথা শুনে উনি বলছেন গলদপুরের সবাইকে উনি শিক্ষার আলো দেখিয়ে রোজগারে করে তুলেছে। এই গ্রামে নাকি শুধু আমরাই বেকার, আমরাই গরিব। এত বিগ বিগ টক, এবার তোরা দেখ আমি কেমন ওয়ান ঢিলসে 2 পাখি কিলিং করি। ও গুলটে মামা, একটু বাংলা করে বলো না। বলছি তোরা একটা চোঙা জোগাড় কর দিকে, আর কাল দুপুরে স্কুলের সামনে গিয়ে সব ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করে নিয়ে চলে আয়। ওই হেড স্যারের স্কুল যদি আমি গড়ের মাঠ না বানিয়েছি তাহলে তোরা দেখে নিস। কিন্তু ছাত্রছাত্রীরা গরিব হলো কি করে? আরে চুপ কর দেখি, ছাত্রছাত্রীরা চাকরি করে না ব্যবসা করে? হ্যাঁ, মুদ্রা কথা, যার রোজগার নেই সেই হচ্ছে গরিব। শুরু কর ঘটন। শোনো শোনো শোনো, আজ শিমুলতলার মাঠে আমাদের গলদপুরের গর্ব গুলটে মামা ঠিক দুপুর 1:30টার সময় এক অদ্ভুত বিচিত্র সুন্দর বিশাল গরিবদের খাবার মানে দরিদ্র নারায়ণ সভার আয়োজন করেছে। ঘটন, লোকজন আসছে, মেনুটা বলে দে। খিচুড়ি নয়, ফেনা ভাত নয়, এমনকি চিড়ে মুড়িও নয়, গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে রগরগে পাঠার মাংসের ঝোল। শোনো শোনো শোনো, আর শেষ পাতে নতুন গুড়ের পায়েস। তাহলে আর অপেক্ষা কিসের বন্ধুরা, দৌড়ে গিয়ে ছুটতে খেয়ে চলে এসো। খাবেন খাবেন খাবেন, ভালো করে খাবেন, ভালো করে খাবেন। অনেক কষ্ট করে জমানো টাকায় খাওয়াচ্ছি ভাই, ভালো করে খাবেন, কেমন? ভালো করে খাবেন। ওকে আপনি আজ্ঞে করছো কেন? ও তো বাচ্চা ছেলে। ঠিক আছে, অতিথি নারায়ণ, ফিলিংটা নষ্ট করিস না পাঁচু।
মানে কথা, কে টাকা দিচ্ছে আর কে নাম কামাচ্ছে? কি গোবিন্দ বাবু যে, আপনি বললে ওই ব্যানারে আপনার ছবিটা লাগিয়ে দিই তাহলে। না 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 না, বলো কি, এসব করতে যাও না। ক্ষমা করো গুরুপতি দেব, ক্ষমা করো মোরে। কই 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 সে উজবুকটা কই? আমার ছাত্রদের ভাগিয়ে এনেছিস গুলটে, এই গুলটে। আরে স্যার, আপনিও পাত পেরে বসে যাবেন নাকি? এই মেরেছে, আপনি তো গরিব নন। ও ঠিক আছে, আর চালে ডালে মিশে যাবে। গুলটে, এটা কিন্তু ভালো হচ্ছে না। তুই ছোট ছোট শিশুদের খাবারের লোভ দেখিয়ে বিপথে চালিত করছিস। দারোয়ান না বললে তো আমি জানতেই পারতাম না বদমাশের দলগুলো এখানে এসে বসে আছে। ওঠ, এই এই ওঠ বলছি, সব ওঠ। গোবিন্দ বাবু, ওনাকে আটকান, নাহলে কিন্তু আপনার সব টাকা জলে চলে যাবে। আরে 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 আরে, করেন কি? মানে কথা, বাচ্চাদের মুখের খাবার এভাবে কেড়ে নেয় নাকি? বলছি কি, মানে কথা, হেডমাস্টার মশাই, আজকের দিনটা ছেড়ে দিন। মানে বেলা তো ফুরিয়েই এলো। মানে কথা, আহা, আপনি বুঝতে পারছেন না গোবিন্দ বাবু, এই গুলটেটা মহাপাজি। গুলটে, আরে এই গুলটে, এই কেলে করেছে? এই যে গুলটে, যাচ্ছিস কোথায়? কোথায় যাবো, কোথায় যাবো, কোথায় যাবো? আমি কোথাও পালাচ্ছি না। পালাবো কেন? আসলে আজকে না এত কাজ। একটা কাজ করুন না, আপনিও পাত পেরে বসে পড়ুন। এই এই এই, আমার সাথে ছ্যাবলামি হচ্ছে? আমার এক পাটি জুতো ঝেপে দিয়ে এখন পাঁঠা খাওয়ানো হচ্ছে। তুই আমার জুতো দে, জুতো দে, জুতো দে বলছি। ওরে পাঁচু, ও পাঁচু সামলা। ও যদু কাকা, শোনো না, বলছি কি, একটু ওই দিকটা চলো, ওই দিকটা চলো। আরে দূর 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 বাবা, বলছি আমার দেরি হয়ে যাচ্ছে, এরপর তো যাত্রা ভন্ডুল হয়ে যাবে। তুই এক পাটে জুতো দে, জুতো ফেরত দে, আমি চলে যাচ্ছি। এতে এত এদিক ওদিক, এদিক ওদিকের কি আছে? আবার কার মাথা মুড়িয়েছে হতচ্ছাড়াটা? আর বলবেন না মাস্টার মশাই, জীবনে অনেক চোর ছেঁচোর দেখেছি, কিন্তু এক পাটি জুতো ঝাঁপতে এই প্রথম দেখলাম। হ্যাঁ, জুতো? এই যে এটার আরেকটা পাটি। এই, মানে কথা, এ তো গুরুপতি দেবের জুতো। হ্যাঁ, কে গুড়পতি দেব? এটা আমার জুতো, আমি যাত্রা কোম্পানিতে ভাড়া দিই। কি মানে কথা, এটা গুরুপতির জুতো নয়? আরে সেরেছে গুলটে, তুই আমাকে ঠকিয়েছিস। মানে কথা, আমি তোকে ছাড়বো না। ওরে পাঁচু, ভেন্ডি ঘটনা বাজারে ঠকিয়েছিস। মানে কথা, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ঠকে তো লোকসান হয়নি। ও গোবিন্দ বাবু, বলছি পুণ্যই তো হয়েছে। নিকুচি করেছে তোর পুণ্যের, এবার আমি তোকে শূন্য বানাবো। মানে কথা, আমার ধরা তো সহজ না। গোবিন্দ সাহেবকে দেখলে ফুটো কলসে কত ঝরে চেঁচালো, কিন্তু আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে? শুতেই পারলো না। সে তো তুমি কাঁটা গাছে পড়ে গেছিলে বলে। ভেন্ডি, বড় বাজে, ওরে বাবা রে, বড় বাজে বকছিস আজকাল। তোরা কি ভাবছিস আমি বাই চান্স কাটা ঝোপে পড়ে গিয়েছিলাম? না তো, কি জন্য পড়ে গিয়েছিলে? ওরে গলদপুরের বলদ ছেলের দল, ওটা তো আমার ট্যাকটিস। আমি তো কাঁটা দিয়ে কাঁটা তোলা প্র্যাকটিস করছিলাম। জয় গুলটি মামার জয়। গুলটে মামা, এ গুলটে মামা, তুমি না আমাদের লিডার? ওঠো, জাগো, প্রতিবাদ করো। ওই হেড স্যার আমাদের আড্ডা মারার অধিকার কেড়ে নিতে চাইছেন। আমার বাবাকে এসে বলে গেছেন,
এইখানে যেন আমাদের আড্ডা বন্ধ হয়। হ্যাঁ গুলটে মামা, আমার বাবাকেও হেড স্যার কড়া রিপোর্ট করেছে আমাদের নামে, আর বলেছেন এই গলতপুরে উনি আমাদের আড্ডা বন্ধ করবেন। ছোট ছোট ছেলে পুলেরা নাকি আমাদের জন্য উচ্ছন্নে যাচ্ছে। আমরা তাহলে এবার কোথায় যাব গুলটে মামা? ওই হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চায়, এত বড় সাহস! বাঙালির এই আড্ডা শিল্পকে চৌপাট করার ষড়যন্ত্র। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলপাট। পাঁচু, ঘোতন, ভেন্ডি, হেড স্যারের আড্ডা বন্ধ ষড়যন্ত্রের প্রতিবাদে এই আমি বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের ডাক দিলাম। কোথায়? তোমার ডাক তো শুনতে পেলাম না গুলটে মামা। ঘটন, মাউথ সামলে টক্কর। বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা হলাম আমি। দেখবি আমার ডাকে সাড়া দিয়ে দলে দলে লোক জড়ো হবে, একসঙ্গে চিৎকার করে স্লোগান দেবে, বাঙালির আড্ডা বন্ধ করা চলবে না, চলবে না। কিরে, তোরা বলবি তো নাকি? চলবে না, চলবে না, বাঙালির আড্ডা চলছে, চলবে, চলছে, চলবে। এই তো এই তো তোরা শিখে গেলি। ব্যাস, দেখবি এবার কি হয়। কি হবে গুলটে মামা? হাজার হাজার লোকের মিছিল এগিয়ে চলবে হেড স্যারের ওই স্কুল বাড়ির উদ্দেশ্যে। সামনে আমি, গলায় ফুলের মালা, দুপাশে তোরা। উফ, কি দৃশ্য! তারপর যদি বলহরি দারোগা চলে আসে, মিছিলে যোগ দিতে। হ্যাঁ, মিছিল ভঙ্গ করতে। পুলিশ হারে রে 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 করে লাঠি চার্জ করে। দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়বে গুলটে মামা। উফ, কি দারুণ হবে! পরের দিন খবরের কাগজে তোমার ছবি বেরোবে গুলটে মামা। লেখা থাকবে, বাঙালির আড্ডা বাঁচাও আন্দোলনের নেতা গ্রেপ্তার, গ্রেপ্তার, গ্রেপ্তার। মানে তাই বুঝি? ইয়ে মানে আন্দোলন শুরুতেই এত ছড়িয়ে দিয়ে লাভ নেই, বুঝলি? আসলে ওই হেড স্যার তো একা মানুষ, তার বিরুদ্ধে খামোকা এত মানুষকে জড়ো করা বুদ্ধিমানের কাজ হবে না। প্ল্যানিং চেঞ্জ। প্ল্যান চেঞ্জ মানে আন্দোলন, মিছিল এসব হবে না? নো, নো মানে না। আমি মুখ টু মুখ লড়বো। মুখ টু ইয়ে মানে তুমি হেড স্যারের সঙ্গে ফেস টু ফেস লড়বে? কিভাবে? ওরে গলদপুরের বলদ ছেলের দল, হেড স্যার আমাদের আড্ডা বন্ধ করতে চাইছে, আমরাও এবার হেড স্যারের আড্ডা বন্ধ করব। কিভাবে গুলটে মামা? হেড স্যারের একমাত্রম আড্ডাস্থলম কোথায়? হেড স্যারের আড্ডাস্থল নড়ার চায়ের দোকান। ওহে ভাইটুগণ, কাছে আয়, শোন মাই প্ল্যানিং। নড়া, বেশ করকরে কড়া কয়েকটা চা দে তো। ওই এলো, চা তো আজ হবে নে। চা হবে না মানে? ওই হেড স্যার নটু বাবুর কড়া হুকুম, এমনকি আমার দোকানে বসি আড্ডাও মারতে দেওয়া যাবে নে। কেন কেন কেন? কারণ যে দোকানে হেড স্যারের মতো মানিগণ্যি লোক চা পান করেন, সেখানে তোমাদের গুলটে মামার মতন এমন নন্দ ভণ্ড নোকের জায়গা হতে পারে নে। আর যদি আমরা হেড স্যারের কথা না মানি? কালি ওই দারোগা বল হরিবাবুরে দে, দোকান শুদ্ধ আমার জেলে পুজবে বলে দেছে। মানে ছি 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 ছি, নারা, তুই শেষ পর্যন্ত ওই ফুটো দারোগা বল হরিবাবুকে ভয় খেলি? কি তুমি দারোগা বাবুরে ফুটো বললে? কালি পরে তো তোমার চা তো আর দেবই নি। দারোগা বাবু যদি শোনে তুমি আমার দোকানে বসে তেনারে ফুটো দারোগা বলেছো,
তালিপারি আমার সঙ্গে তোমারেও কিন্তু ওই গারদে ঢুকই দেবে, এই তোমারে আমি বলে দিলুম। মানে বুঝলি পাঁচু, চল আজ আজ যাই, পরে আসবো। ও গুলটে মামা, তাহলে আমাদের প্ল্যানটা? মানে রাইট, কিন্তু ঘটনটা এখনো আসছে না কেন? কি এমন ফুসফুস করতেছ গো তোমরা? একে তো বিক্রি বার্তা কিছুটি নেই, তার উপর তোমরা এসে ঝামেলি করতেছ। নো ঝামেলা নরা, আমি স্বয়ং এই গুলটে চরণ গুহ থাকতে তোর কোনো চিন্তা নেই রে। চিন্তা নেই? চা খেয়ে তো জীবনে পয়সা করি দেওয়ার নাম করনি। এখনো পর্যন্ত 371 কাপ চায়ের দাম বাকি পড়ে আছে, চিনতে হবে নি আবার। টাকার বদলে আমি আজকে তোকে একটা অদ্ভুত জিনিস দেব রে নরা। কি অদ্ভুত জিনিস দেবে শুনি? বাঁশ? ওরে বাস না রে নরা, এই যে গুলটে মামা এনেছি। তো দে ঘটন, নরাকে আজ একটু নাড়িয়ে দি। এই নে নরা, আমি তোকে আমার অতি প্রিয় কেটলিটা চিরদিনের মতো দিয়ে দিলাম। আরে কি মুশকিল, তোমার কেটলি নে আমি কি করব শুনি? আমার নিজেরই কত কেটলি আছে। ওরে নরা, তুই তোর কেটলি সরা, আজ থেকে তুই এই কেটলিতে চা কর, তোর ভাগ্য খুলে যাবে রে। কেন, ওটা কি ভাগ্যবতী কেটলি? আরে দূর, না রে নরা না, এটা হলো মেটলি সাহেবের কেটলি। কেটলি সাহেবের মেটলি? এই কি বললে? মেটলি সাহেব সে আবার কে? দেখ 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 পাঁচু, দেখ, নরা মেটলি সাহেবকেই চেনে না। মেটলি সাহেবই তো প্রথম তার এই কেটলিতে চা বানিয়ে সমগ্র পৃথিবীকে একেবারে তাক লাগিয়ে দেয়। ও যে সর্বনাশ, এ কি বলতেছ গো তুমি গুলটে বাবু? তাই এই মেটলি সাহেবের কেটলি তুমি কোথায় পেলে গো? ওরে আমার পরম প্রিয় নরারে, এক সময় আমি যে অনেক বছর মেটলি সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। চা আবিষ্কার করবার জন্য মেটলি সাহেব গবেষণা করেই চলেছেন, বুঝলি? আর আমি সারাদিন ধরে ঘুরে ঘুরে বাসক পাতা, শাক পাতা, ঘাস পাতা, হেলেঞ্চা পাতা, ঘেটু পাতা, সজনে পাতা, সে কত রকম পাতা জোগাড় করে এনে মেটলি সাহেবকে দিতাম। মেটলি সাহেব ওই পাতাগুলো এই কেটলিতে দিয়ে জল দিয়ে ফুটিয়ে চা বানানোর চেষ্টা করতেন। কি ভীষণ চেষ্টা, কি ভীষণ চেষ্টা, কিন্তু কিছুতেই চা তৈরি হচ্ছে না। আরে গুলটা একটু সামলে দাও না ভাই। গুল নামে সমস্যাই ফুল। অবশেষে আমি একদিন ভোরবেলা যখন কেটলিতে জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত হয়ে সারস সরোবরের ধারে ঠ্যাং চিতিয়ে শুয়েছিলাম, তখন ঘটল সেই অদ্ভুত ঘটনা। ভূত এসেছিল বুঝি? এটা কে রে পাঁচু? আমি দেখলাম সারস সরোবরের মধ্যে থেকে উঠে এলেন এক দেবী। আমায় বললেন, শ্রীমান গুলটে, তুমি বুঝি জল ফুটিয়ে ফুটিয়ে ক্লান্ত? আমি দৌড়ে গিয়ে বললাম, হ্যাঁ দেবী, কি পাতা দিয়ে চা হবে বুঝতে পারছি না মা। অমনি উনি আমায় একটা সুন্দর ডিপ লাল রঙের একটা ফুল দিলেন। বলতেছি ওটা কি জবা ফুল? ব্যাস, দিরা তো আমার ভাবটা নষ্ট করে। আশ্চর্য! ওরে গলদপুরের বলদ নরা, ওই সারস সরোবরের দেবী জবা ফুল কেন দিতে যাবে আমার? ঠিক আছে ঠিক আছে, কালীবাড়ি ওটা কি ফুল ছিল? দেখলি দেখলি পাঁচু, নরা সেই তখন থেকে সেই ফুলটার পেছনেই পড়ে আছে। আরে ওটা ছিল একটা স্বর্গীয় ফুল। বুঝতে পেরেছি, ওই ফুল দিয়েই এই কেটলিতে চা তৈরি হলো। ওরে নরা নরা, না না না, দেবীর কথা মতো ওই ফুলের মধ্যে যে বীজ ছিল
সেই বীজ মেটলি সাহেবের বাড়ির উঠোনে ছড়িয়ে দিলাম। দুদিনের মধ্যে কচি কচি সবুজ সবুজ পাতাওয়ালা গাছ জন্মালো। অবাক কাণ্ড, 7 দিনের মধ্যে উঠোন ভর্তি ওই গাছের বাগান হয়ে গেল, বুঝলি? তারপর ওই গাছের পাতা দিয়ে ওই কেটলিতে ফেলে দুধ জল চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে কাপে ঢালতেই কি সুন্দর গন্ধ বেরোলো, তৈরি হয়ে গেল চা। আর বসতে পারছি না রে, আমি এখন যাই, পরে এসে পয়সা দেবো। যাক কেলো, উনি তো তোমার গপ্প শুনেই আমার চায়ের দাম না দিয়ে চলে গেলেন। তাই কেটলি দিয়ে আমার কি লাভ হবে শুনি? ওরে গলদপুরের বলদ নড়া, যে কেটলিতে দেবীর আশীর্বাদ ধন্য পাতা দিয়ে চা তৈরি হয়েছে, অটোমেটিক কেটলিটাতেও দেবীর আশীর্বাদ লেগে রয়েছে রে পাগলা। সেই থেকে ওই কেটলিতে চা তৈরি করলে আর চা পাতাই লাগে না। শুধু জল দিয়ে ফুটলেই ফুরফুর করে চা বেরিয়ে আসে। মা গো মা, এ কি বলতেছো গো গুলটে বাবু? চা পাতা ছাড়া চা? হ্যাঁ, তাহলে আর বলছি কি, স্বয়ং ওই দেবীর আশীর্বাদ, বুঝলি? ওই চা পাতার এত গুণ এই কেটলিতে ফুটেছে, তার স্বাদ গন্ধ এখনো যায়নি, নতুন করে আর চা পাতা দিতেই হচ্ছে না। মেটলি সাহেব তো তাই এত চা খেয়েছে, চা খেতে খেতেই পাটল তুলেছে। তারপর থেকেই এই কেটলি আমার কাছেই ছিল। আজ থেকে তোকে আমি দিলাম এই কেটলি। বলতেছো কি এই কেটলি আমার? আলবাত ইয়েস। তার মানে এখন থেকে চা পাতা ছাড়াই চা হবে? আমার তো খরচা কমে গেল গো। তোর হাতে এই কেটলির প্রথম চা হেড স্যারকেই খাওয়াস নরা, এটাই মেটলি সাহেবের শেষ ইচ্ছা ছিল রে, মনে থাকে যেন। চল রে পাঁচু, ঘোতন, ভেন্ডি, বিকেলে এসে রিপোর্টটা নিয়ে যাব। মেটলি সাহেবের শেষ ইচ্ছে? এই খেয়েছে মেটলি সাহেব আমাদের হেড স্যার নটু বাবুরে চিনল কেমন করে? তুই আমাদের নড়ার ছেলে না? বল দেখি, আমাদের রাজ্যে কোথায় চা পাওয়া যায়? মানে চা কোথায় পাওয়া যায়? চা কোথায় পাওয়া যায়? হত সারা, লজ্জা লাগে না? বাবার চায়ের দোকান, অথচ চা কোথায় পাওয়া যায় সেইটা জানো না? কিন্তু প্রথম চা কোথায় তৈরি হয়েছিল সেটা জানি স্যার। তাই বুঝি? বল দেখি তাহলে। মেটলি সাহেবের কেটলিতে। ওই কেটলিটা এখন আমার বাবার কাছেই আছে স্যার। হ্যাঁ। নোরা! মাথাটা ঠান্ডা করে একটু বসেন দেখি স্যার। এত মাথা গরম করলি কি চলে? জলটারি আগে গরম হতে দেন। কি? মেটলি সাহেবের কেটলি? আর এই কেটলি দিয়েছে তোরে ওই গুলটে? ওই গুলটের ফাঁদে তুই পড়েছিস নড়া, এই তোকে আমি বলে দিলাম। আরে বাবু, আগে এই মেটলি সাহেবের কেটলিটার উদ্বোধনটা করতে দিন না, তাহলেই পরে সব বুঝতে পারবেন। এই দেখে, এই যে সাদা জল দিচ্ছি, বেরুলো লাল জল, মানে লাল চা। আচ্ছা, এতদিন ধরে তুই চা বানাচ্ছিস, চা কি কখনো উরম লাল হয় রে হতচ্ছাড়া? হয় না সে তো জানি, কিন্তু এ তো আমাদের সাধারণ চা নয়, ওই সরোবরের দেবীর লাল ফুলের চা বাবু। লাল তো হবেই, আপনি একটিবার খেয়ে দেখেন না বাবু।
ইয়ে মানে নড়া, এই চায়ের জন্য তুই কি পয়সা নিবি? কি যে বলেন বাবু, মেটলি সাহেবের কেটলির উদ্বোধনী চা বাবু, পয়সা নেন নিজের না জাতি কি করে নেন বাবু, এক চুমুকে খেয়ে বলেন দেখি কেমন খেতি হয়েছে। এত করে যখন বলছিস দে তখন। ওরে নড়া রে, ওরে নড়া, জল দে, জল জল জল। কি ঝাল, কি ঝাল, কি ঝাল, ওরে বাবারে, ওরে বাবারে, গুলটেরা ছাড়বো না আমি। এই আমি পুকুরে নামবো। পুকুর কোথায়, পুকুর কোথায়, আমি পুকুরে নামবো। যা কেটলি দে ঝাল চা বেরুলো। তুমি এত চিন্তা করো না গুলটে মামা, তুমি দেখো ভেন্ডি এখনই সুখবর নিয়ে চলে আসবে। পাঁচু ঠিকই বলেছে গুলটে মামা, আমি তোমার কথা মতোই গুনে গুনে 15 চামচ গুঁড়ো লঙ্কা কেটলির ভিতরে ছড়িয়ে রেখেছিলাম। নারাদা যদি ঢাকনা খুলে কেটলির ভিতরটা দেখে তাহলেই তো আমাদের প্ল্যানিংটা ধরে ফেলবে। সেটাই কি চিন্তা করছো তুমি গুলটে মামা? সে চিন্তা অল্প অল্প আমার যে হচ্ছে না তা নয়, তবে নড়া তো গলদপুরের বড় বলদ, তাই ওসব চিন্তা মাথা থেকে বের করে দে পাঁচু। সব কাজেই অল্প বিস্তার ঝুঁকি থাকে, এটা ভুলে যাস না। বেশি ঝুঁকি নিতে গিয়ে আবার আমরা নিজেরাই ঝেঁকে না যাই গুলটে মামা। গুলটে মামা, কেক গন্ডগোল হয়ে গেছে। কেন কেন কি হয়েছে? তোমার ওই ঝাল চা খেয়ে হেড স্যারের মাথায় আগুন ধরে গেছে। পুকুরে নাকি 50-60 বার ডুব দিয়েছে। তারপর সোজা থানায় দারোগা বলহরি বাবুর কাছে তোমার নামে নাকি বেশ কড়া করে রিপোর্ট করেছে। দারোগা বাবু তোমাকে ধরতে আসবে। কি সব তোকে কে বললো? বাবা থানায় গিয়েছিল, তখন শুনেছি। এবার কি হবে? ঘটনা, তোকে এতখানি লঙ্কা গুঁড়ো কে দিতে বলেছিল? আমি তো তোর আমি কিন্তু তোর নাম বলে দেব। তুমি এত ভয় খেও না গুলটে মামা। দারোগা বলহরি বাবু আজকে চুরির খবর পেলে আগামীকাল চোর ধরতে বের হয়, তাই চিন্তা নেই। তোমাকে ধরতে আসতে ওর এখনো ঢের দেরি, তার মধ্যে তুমি একটা প্ল্যান বের করে ফেলো। এসব কি বলছিস পাঁচু? আমাকে ধরতে আসবে মানে? লিডারের বিপদে তোর এমন ন্যাজ গুটিয়ে ভাগার কথা বলছিস কেন রে ভাইটুগন? শোনো গুলটে মামা, সন্ধে নেমে আসছেই, তুমি বরং আজ রাতটা সোজা আমাদের স্কুলের দারোয়ান রামচরণদার ঘরে গিয়ে লুকিয়ে থাকো, ও তোমাকে খুব ভালোবাসে। এইটা একদম ঠিক বলেছিস পাঁচু। জয় রামশরণের জয়। হেড স্যার যে সোজা থানায় চলে যাবে সে হিসেবটাই কষিনি রে। তবে আমি ডাইরেক্ট স্কুল যাব না, আগে ভালো করে সন্ধে নামুক, তারপর রাতের অন্ধকারে টুক করে স্কুলে ঢুকে যাব। ততক্ষণ আমি এখানেই থাকবো, তোরা আমাকে পাহারা দিবি। গুরুকে বাঁচানোর গুরু দায়িত্ব তোদেরই নিতে হবে, এটাই আমার হুকুম। রামশরণদা তো আমাদের দেখলেই খেপে যাবে, কম তো জ্বালায়নি ওকে। না হলে আমরাও তোমার সঙ্গে যেতাম গুলটে মামা। থাক, আমার জ্বালাতে আমি একাই ফু দেব। একই ওই ঘরে আলো জ্বলছে কেন? রামশরণ কি ওই ঘরেই আছে? একই কি দেখছি আমি? ওরে বাবা, হ্যাঁ আমি 5 গুনবো, তার মধ্যে লকারের চাবি চাই, নয়তো গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেবো। এক, দিস ইজ মোক্ষম সুযোগ। হেড স্যার ইন বিপদ, ওকে বাঁচাবো আমি, তাহলেই আমি বাঁচবো। 3, 4, 5। স্যার আমি এসে গিয়া।
স্যার নো চিন্তা ডো ফুটি, আমি থাকতে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়াহু! উরি বাবা, আমি কি করলাম স্যার? হত সারা উজবুক, স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের নাটকের রিহার্সালটাও তুই ভন্ডুল করলি। সকালে তুই ঝাল চা খাইয়েছিস, আর এখন এই রাতে তুই এখানে এসে গন্ডগোল বাঁধালি। তো কেস ঘুরে গেছে। তোকে বলো হরি দারোগা খুঁজছে, তোকে কিন্তু ও ছাড়বে না। আমিও ছাড়বো না ওকে। চাচা, আপন প্রাণ বাঁচা, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ইয়া! বাঁচাইয়ে, বাঁচাও। গুলটে মামা, এই দেখো তোমার মেটলি সাহেবের কেটলি নারাদা ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু হেড স্যারের ঝাল তো এখনো কমেনি রে ভাইটু। না গো, কমেছে। শুনলাম বলহরি দারোগাকে তোমার নামে যে নালিশ করেছিলেন, হেড স্যার সেই নালিশ ফিরিয়ে নিয়েছেন। এমনিতেই ওই লোকটার কাছে তুমি যা ধোলানি খেয়েছো সেটাই নাকি যথেষ্ট। মাউথ সামলে টক্কর পাঁচু। আমি ধোলানি খেয়েছি মানেটা কি? আমি তো ইচ্ছে করেই ধোলানি খেয়েছি। ভুলে যাস না, লোকটা আমার পেছনে অনেকটা দৌড়েছিল, তার উপর হেড স্যারের লোক। আমি যদি উল্টে লোকটাকে ধোলানি পেটাতাম, আমাদের হেড স্যারের অপমান হতো না? যতই হোক, নটুবাবু তো আমাদের সকলেরই একদিন হেড স্যার ছিল রে, তার তো একটা সম্মান আছে নাকি? তাই তো আমি ও বাবা গো। জয় গুলটে মামার জয়। ওরে, এটা হলো গুলটের প্যাঁচ, এক ম্যাচেতেই সবাই হয় ঘ্যাচ।